আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন আর মাত্র কিছুদিন বাকি। এর মধ্যে ভোটের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে নির্বাচন কমিশন এবং ভোটের জন্য প্রস্তুত হচ্ছে প্রার্থীরা। আজকে আমরা ভোটের ট্রেনে আলোচনা করব মনোনয়ন নিয়ে। আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। এনসিপিতে যোগ দিলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভোটে অংশ না নিলেও এনসিপি নির্বাচন পরিচালনা কমিটি ও মুখপাত্রের দায়িত্ব পালন করবেন তিনি। কি বললেন সেটি শুনে আসব। এই নির্বাচনে যেহেতু আজকে যেই নমিনেশন জমা দেওয়ার শেষ দিন ছিল, সবাই নমিনেশন জমা দিয়েছেন। আমরা প্রত্যাশা করি খুবই সুষ্ঠু এবং নিরপেক্ষতার সাথে আমি আমার যে দায়িত্ব পেয়েছি দলের পক্ষ থেকে, একই সাথে আমার সহযোদ্ধাদেরকে নির্বাচিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং একই সাথে গণভোটে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে ঢাকা 17 আসন থেকে দাখিল করা হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের মনোনয়ন দাখিল করা হয় ঢাকা 15 আসন থেকে। দুই দলের শীর্ষ এই দুই নেতার পক্ষে মনোনয়নপত্র দাখিল করে তাদের সমর্থকরা। আমরা বিশ্বাস করি যে এই নির্বাচনী এলাকা থেকে বিপুল ভোটে, জনগণের ভোটে তিনি দল মত নির্বিশেষে সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে দেশ যে একটা সংকটের মধ্যে পড়ে আছে, এই সংকট থেকে উত্তরণ ঘটনাতে উনি সচেষ্ট হবেন। এদিকে ঋণ খেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বেলা 11টার দিকে শুনানি শেষে এই নির্দেশ দেন চেম্বার আদালত। ইতিমধ্যে ইসলামী ব্যাংকও রিশুল করে দিয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের কাছে সিআইবি সংক্রান্ত ঋণখেলাপি হিসাবে না দেখানোর জন্য যে সব আনুষ্ঠানিকতা করতে হয় সেগুলো তারা করেছেন এবং আজকে যে আদেশ হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারিম আদেশ দেওয়া হয়েছে, ডাইরেকশন দেওয়া হয়েছে যেন মান্না সাহেবকে ঋণখেলাপি হিসাবে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে প্রদর্শন না করা হয়। সুতরাং মান্না সাহেবের আগামী এই যে ইলেকশন আসছে সেখানে তার প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই। আজ আমরা ভোটের ট্রেনে আলোচনা করব মনোনয়ন নিয়ে। আলোচনার জন্য ঠিক কিছুক্ষণ পরে যুক্ত হবেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তৌহিন। তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরব কিছুক্ষণ পর। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। দর্শক, আজকের আলোচনার শিরোনাম আমরা দিয়েছি মনোনয়ন। আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তৌহিন। তৌহিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা একটু শুরুতে জানতে চাই, যেহেতু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঠিক সন্ধ্যার পরপরই আসলে ঘোষণা এলো তিনি আবার এনসিপিতে যুক্ত হয়েছেন এবং আপনাদের নির্বাচন যে পরিচালনা কমিটি সেখানে আছেন। আমরা তো তাকে দেখেছি যে তিনি আসলে বারবারই বলছিলেন নির্বাচন করবেন এবং নির্বাচনের আগে তিনি পদত্যাগ করবেন এবং ঢাকা 10 আসনে তার প্রচারণা আমরা কিছুটা দেখেছি। তিনি আসলে নির্বাচন থেকে সরে গেলেন কেন? এটা কি আসলে তাকে কোনো আসন দেয়া হয়নি কিংবা সমঝোতা হয়নি, এই ধরনের কোনো কিছু? ধন্যবাদ। অভ্যুত্থানের প্রথম সারির যে নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি আমাদের দলে অফিসিয়ালি যুক্ত হয়েছেন। এটা সত্যিকার অর্থেই আমাদের দলের জন্য একটা বড় শক্তির জায়গা এবং ওনাকে আমরা স্বাগত জানিয়েছি আজকে। আশা করি এর মাধ্যমে এনসিপিও আরও শক্তিশালী হবে এবং এনসিপি জামাতের যে নেতৃত্বাধীন জোট আছে সেটা অনেক শক্তিশালী হবে। এখন দেখেন, অভ্যুত্থানের যে আমাদের যে নির্বাচনী জোটটা হচ্ছে, এটা হচ্ছে সংস্কার এবং প্রশ্নে আর কি, মূলত সংস্কার এবং গণভোটের প্রশ্নে। সেই জায়গা থেকে অভ্যুত্থানের প্রথম সারির যে 4 জন নেতা নাহিদ, আসিফ, হাসনাত, সার্জিস, 3 জনই নির্বাচনে করতেছেন। তাহলে একটা তো সারা বাংলাদেশে একটা ক্যাম্পেইনও করতে হবে। সেই জায়গা থেকে সজীব ভুঁইয়া নিজেকে নির্বাচনের জায়গা থেকে প্রত্যাহার করে নিয়ে উনি ক্যাম্পেইনে, অর্থাৎ নির্বাচন যে পরিচালনার যে কমিটিটা থাকবে, যারা সারা বাংলাদেশে সেই গণভোটকে জয়যুক্ত করার জন্য সকল ভোট এক বাক্সে আনার সেই ক্যাম্পেইন পরিচালনা করবেন। এটা করতে গেলে তো উনি ওনার আসনে সময় দিতে পারবেন না এবং উনি এটার জন্য জোট, দল এবং দেশের জন্য ওনার নির্বাচন। কিন্তু এর আগেও তো আমরা দেখেছি তিনি বারবার বলছিলেন যে নির্বাচন করবেন না। এটা তখন তো আমাদের সিদ্ধান্ত ওইভাবে ছিল না যে আমরা কি প্রক্রিয়া, মানে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াই যে নির্বাচনের দায়িত্বটা নেবেন
অর্থাৎ নির্বাচন পরিচালনার যে দায়িত্বটা নেবেন এটা তো তখন সিদ্ধান্ত ছিল না। তখন ধারণা ছিল যে নাসিরউদ্দিন পাটোয়ারি, এটা আপনারা জানেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এইখানে এই কমিটির প্রধান ছিলেন। তো নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতেছে। যেহেতু উনি নির্বাচন করতেছেন অর্থাৎ এই জায়গায় তো একজনকে লাগবে। অর্থাৎ আসিফ যে কারণে সরকার থেকে পদত্যাগ করছিলেন নিজে নির্বাচন করার জন্য, এই সংস্কার এবং গণভোটকে জিতিয়ে আনার জন্যই উনি নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নিয়েছেন। এটা ওনার জন্য একটা বড় স্যাক্রিফাইস। এর বাইরে আমরা দেখেছি যে মাহফুজ আলম তিনিও আসলে পদত্যাগ করলেন এবং যতটুকু আসলে বলা হচ্ছিল যে তিনি আসলে এনসিপিতে হয়তো যুক্ত হতে পারেন, কিন্তু গতকালকে তিনি আসলে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন যে জোটভুক্ত হওয়ার পরে তিনি এই এনসিপিতে আসলে যুক্ত হতে চান না। এই বিষয়ে আপনার কাছে আমরা আসবো, দেখছেন ভোটের ট্রেন্ড। যে বিষয়ে আমরা বলছিলাম যে মাহফুজ আলম আসলে তিনি কি কেন আসলে এনসিপিতে যুক্ত হলেন না, কিংবা এই যে জোটভুক্ত হওয়ার ব্যাপারটা তিনি আসলে কেন এটাকে ডিফেন্ড করছেন? মাহফুজ আলম উনি আমাদের সবসময় পরামর্শকের জায়গায় ছিলেন। উনি এটা ওনার ফেসবুকে স্ট্যাটাসেও লিখছেন এবং উনি তো সবসময় মূলত চিন্তা ভাবনা নিয়েই থাকেন, জ্ঞান নিয়েই থাকেন। আমাদের কেন উনি এই অবস্থান নিচ্ছেন সেটার ভালো ব্যাখ্যা উনি দিতে পারবেন। তবে উনি আমাদের সাথে যে পরামর্শক হিসেবে থাকবেন না যে তাও ঘোষণা দেন না। আমার কাছে মনে হয়েছে যে উনি হয়তো আরও একটু ডিপলি গবেষণা করতে চান, বাংলাদেশের রাজনীতিটাকে আরও কীভাবে হওয়া উচিত সেই বিষয়গুলো দেখতে চান। এই জন্য হয়তো উনি এই মুহূর্তে সিদ্ধান্ত দিয়ে নিচ্ছেন যে উনি থাকবেন না। তবে ওনার ভাই মাহবুব আলম, উনি আমাদের যুগ্ম আহ্বায়ক এবং উনি কিন্তু নির্বাচনেও পার্টিসিপেট করতেছেন। আমার কাছে এটা মনে হয়েছে যে উনি আরও বেটার, যে এনসিপিকে বুদ্ধিভিত্তিক যে জায়গা সেই জায়গায় উনি সাপোর্টটা দিতেই মনে হয় পছন্দ করতেছেন। এবং আসলে জুলাই অভ্যুত্থানের যে প্রথম সারির যে ফেজগুলো ছিল তার সবাই তো মোরাললেস পলিটিক্সে আসছেন। এই জায়গা থেকে তো নিউট্রাল লোকও দরকার আছে যারা আসলে কথা বলবে। শরীফ ওসমান বিন হাদি ছিলেন, শহীদ হয়েছেন উনি। এর পরবর্তীতে আসলে এই জায়গাটা এখন শূন্যতাও কাজ করতেছে, যে প্রথম ইনকিলাব মঞ্চ এখনো ফাংশন করতেছে জাবেরের নেতৃত্বে, কিন্তু অভ্যুত্থানের ফেজ হিসেবে তো মাহফুজ আলম তিনি ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ডস। সেই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে উনি হয়তো এই জায়গাটা, কিন্তু আমরা মাঝখানে তো দেখলাম যে আসলে জামাতের সঙ্গে তার একটা যে দূরত্ব সেটা বারবার স্পষ্ট হচ্ছিল, এবং আপনারা জোটভুক্ত হওয়ার পরে সেটা কি আসলে কোনোভাবে জামায়াতই চায়নি তিনি আসলে এনসিপিতে আসেন, কিংবা যেহেতু আপনারা জোটের মধ্যে? আমার কাছে উনি তো স্পষ্টই বলছেন উনি চাননি। হ্যাঁ, এটা উনি চাননি যে ওখানে যাওয়া না যাওয়ার ব্যাপারগুলো। আর উনি তো আমাদের দলে যুক্তই হননি অফিসিয়ালি, সুতরাং জামাতের চাওয়া না চাওয়ার তো এখানে প্রশ্ন আসে না। আপনি জামাতের চাওয়া না চাওয়ার প্রশ্নটা কখন আসতো? যখন উনি এনসিপির সাথে থাকতেন, উনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করতেন। মাহফুজ আলম তো মনোনয়ন ফর্মই সংগ্রহ করেন না এবং উনি কখনোই বলেন নাই যে উনি নির্বাচন করবেন। বলছেন কিনা আমি জানি না, আপনারা যে উনি নির্বাচন করবেন কোথাও বলছেন কিনা। আমরা বিভিন্ন জায়গায় হয়তো গসিপিং দেখছি মাহফুজ নির্বাচন করবেন অমুক জায়গা থেকে অতমুক জায়গা থেকে, এরকমের আলোচনা। ওনার আসনও 4-5 জায়গায় দেখছি, শুনবে কতক্ষণ শুনছি 18 থেকে নির্বাচন করবেন, কখনো 8 থেকে 10 থেকে, এরকমের শুনছি। কিন্তু মাহফুজ কিন্তু কখনোই বলেন নাই যে উনি নির্বাচন করবেন। উনি নির্বাচনমুখী না, উনি বেসিক্যালি অর্গানাইজার একজন, যেখান থেকে উনি মানে জ্ঞানভিত্তিক জায়গা। সো আমার কাছে এটাই মনে হয়েছে। আরিফুর রহমান তুহিন, আপনার কাছে আমাদের আরও কিছু প্রশ্ন আছে, তবে এই মুহূর্তে মনোনয়নপত্র নিয়ে আসলে কথা হচ্ছে, সেখানে আমরা সরাসরি যুক্ত হতে চাই। স্যার, আমাদের কিছু কোশ্চেন ছিল যে যাদেরকে আমরা শুধু আজকে নমিনেশন রিলেটেড ইস্যুই বলেন, সেটা হচ্ছে এনসিপি থেকে যিনি পদত্যাগ করে পরে ইলেকশন করলেন তাসনিম যারা, উনি কি নমিনেশন পেপার সাবমিট করতে পেরেছেন কিনা ঢাকা 9 থেকে? হ্যাঁ, উনি দাখিল করেছেন। উনি খিলকা অফিসে দাখিল করেছেন? উনি এয়ার অফিসে দাখিল করেছেন। আচ্ছা, এখানে বললাম তো ভাই। হ্যাঁ, না, এটা আমরা এখনো সর্ট করিনি, আমরা করতেছি না প্রার্থীর নাম হিসেবে। তবে যারা পরিচিত মুখ আপনারাও দেখেছেন, যেমন মির্জা আব্বাস সাহেবের পক্ষে এসছেন, জনাব তারেক রহমানের এটা আসছেন, ব্যারিস্টার আরমান দিয়েছেন, তারপরে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব দিয়েছেন, সাইফুল হক সাহেব দিয়েছেন। এরকম যারা পরিচিত মুখ তারা অনেকেই আসছিলেন। তো অন্যান্য সবার ইয়েটা আমরা সর্ট করছি, হয়তো আমাদের রাতে 11টা-12টা হয়তো বেড়ে যাবে, পুরাটা আমাদের সর্ট করে ইয়ে করতে। আপাতত কে মনোনয়নপত্র সাবমিট করেছে এটা কি আমরা কোনোটা পেতে পারি? কোনটা? কোন আসনে কে মনোনয়নপত্র? এটা সময় লাগবে, এটা হয়তো রাত 12টার আগে হয়তো আমরা দিতে পারবো, আমরা কাজ করছি। কেউ অভিযোগ করেছেন যে ওনারা মনোনয়ন জমা দিতে পারেননি। যদি না দিতে 5টার ভিতরে আসলে না পারার কোনো কারণ নাই। তারপরে যদি কারো গ্রিভেন্স থাকে সেটা নির্বাচন কমিশনের নজরে আনতে পারে। সমঅধিকার পার্টির প্রেসিডেন্ট এখানে অভিযোগ করেছেন যে আপনাদের কাছ থেকে তিনি বিভিন্ন কি বলে তাকে আর কি ধাক্কা দেওয়া হয়েছিল, এই ধরনের অভিযোগ। আপনারা তো সারাদিন ছিলেন, আপনাদের মূল্যায়ন কি? ভিতরে তো এটার সুযোগ নেই, আমরা এটার সুযোগ নেই। উনি যদি করে থাকেন এই অভিযোগ, আমি মনে করি যে এটা অমূলক।
আচ্ছা স্যার, একটা প্রশ্ন হচ্ছে যে কারো কোনো জটিলতা ছিল কিনা, কেন অনেকগুলো কাগজই সাবমিট করতে হয়? না, এটা তো আমরা এরকম এখন বড় ধরনের কোনো আমরা প্রাথমিকভাবে এটা করছি, যাচাই বাছাই তো এখনো হয়নি। আমরা প্রাথমিকভাবে একটা স্ক্রিনিং করে নেওয়ার চেষ্টা করেছি যে যদি কোনো মেজর কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের ইনিশিয়াল স্ক্রিনিংয়ে, তখন আমরা বলে দিয়েছি এটা ত্রুটি আছে, আপনি ঠিক করে দেন। কিন্তু ফাইনাল যে স্ক্রুটিনি এটা আমরা করিনি, কাজে খুঁটিনাটি একেবারে বলতে পারবো না যে কারো কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন ভোটের ট্রেন। আজ আমরা আলোচনা করছি মনোনয়ন নিয়ে। আজকের আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। দুজনকে আমরা আবারও স্বাগত জানাচ্ছি ভোটের ট্রেনে। আমরা একটু রহমত ভাইয়ের কাছে যেতে চাই যে আমরা তো সাম্প্রতিককালে দেখলাম যে এনসিপি আসলে একটি জোটভুক্ত হলো এবং জোটভুক্তের পরে আমরা দেখছি যে আজকে আরও একটি, অর্থাৎ এবি পার্টিও বলা হচ্ছে যে 11তম দল, এবং ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের যিনি নেতা তিনি বললেন যে বিএনপি একা হয়ে গেছে। কি বলবেন? ধন্যবাদ। নির্বাচনের আগে আসলে বিভিন্ন ধরনের রূপ আমাদের দেশে নতুন নয়, আর নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের জোট অতীতেও অনেকবার হয়েছে, এবারও হচ্ছে। আর বিএনপি একা হয়ে গেছে বলতে, বিএনপিকে একা কিন্তু সবসময় করার চেষ্টা করা হয়েছিল এবং টার্গেটটা কিন্তু বিএনপি। এই দেশে কিন্তু 72 দলীয় বিরোধী দল হয়েছিল, কিন্তু মোট আসন সংখ্যা ছিল 20-এর মধ্যে। তো আর একা হয়ে যাওয়ার ক্ষেত্রে বিএনপির যারা সঙ্গী ছিলেন তারা অনেকেই বিএনপিতে যোগদান করে ধানের শীষে নির্বাচন করবেন, যেহেতু নির্বাচন কমিশনের একটা আইনি বাধ্যবাধকতা রয়েছে এবং যারা তাদের নামগুলো কিন্তু সবাই জানে, তারা সবাই জাতীয়ভাবে পরিচিত এবং তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু বিএনপিতে যোগদান করা হয়েছে। আর বিএনপির রাজনীতির সঙ্গে আপনি 2001 সালে যদি আপনার মনে থেকে থাকে, 2001 সালে কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে বিএনপির জোট থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, ইসলামী ঐক্যজোটকে ভেঙে দেওয়া হয়েছিল, বিএনপিকে তখনও বলা হয়েছিল একা, এবং পরে কিন্তু জাতীয় পার্টি সহ নির্বাচন করেছিল, জাতীয় পার্টি আলাদা নির্বাচন করেছিল আওয়ামী লীগের ইন্ধনে, সেখানে কিন্তু বিএনপি একাই ছিল এবং সেখানে বিএনপি কিন্তু মেজরিটি অংশ নির্বাচিত হয়েছিল। সো বিএনপির সাথে যারা মিত্র ছিল তারা কিন্তু কেউ ওদিকে যায়নি। আর এখন যারা বলছেন একা, তারা কিন্তু গত অন্তত 10 বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের কোনো কর্মসূচি দেখা যায়নি। যারা অন্তত 8 দলের নামে যারা বিভাগীয় সমাবেশগুলো করেছে, সেই সমাবেশগুলো ধর্মীয় আবরণে মানুষকে সমাবেশ দেখানো হয়েছে এবং বলা হয়েছে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হবে, কেউ বলেছে ইসলামের বাক্স করা হবে। সেই ইসলামের বাক্সে কিন্তু দেখবেন নন্দী কুমার নাকে সেও আছে। এখন সেও কি সংসদে গিয়ে কি আল্লাহর আইন পাশ করবে কিনা বা তাদের পক্ষে কাজ করবে কিনা সেটা আমার দেখার বিষয় না, কিন্তু রাজনীতিতে নির্বাচনের সময় জোট হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি পরিষ্কার করে বলি, এই দলগুলোর মধ্যে ম্যাক্সিমাম দল, বিশেষ করে যেই নামকরা ইসলামী দলগুলো আছে, তারা গত 10 বছরে হাসিনা বিরোধী কোনো আন্দোলনে তারা শরিক হয়নি। ইভেন বিএনপির সঙ্গে যুগপথ কর্মসূচির জন্য আহ্বান জানানো হয়েছিল, তারা সেটাও করেনি। এর মধ্যে একটি বড় রাজনৈতিক দল, তারা 7ই জানুয়ারি নির্বাচনের পূর্বেও বড় রকমের কোনো কর্মসূচি দেয়নি। আরেকটি ইসলামী দল, তারা কর্মসূচি দিয়েছিল, কিন্তু দেখা গেছে 7ই জানুয়ারির 1 সপ্তাহ আগে তারা বাস, ট্রেন, লঞ্চ সব কিছু ভরে ঢাকায় এসে বড় ধরনের সমাবেশ করে নির্বাচনের বিরুদ্ধে বক্তব্য রেখে আবার নিরাপদে চলে গিয়েছে। যখন বিএনপির আন্দোলন চলছিল তখন বিএনপির 10টা ছেলে একসাথে হলে তাদেরকে একসাথে গ্রেফতার করা হতো। তার মানে কি, এই যে নিরাপদে আসা এবং নিরাপদে প্রস্থান, এটাও ছিল সেই সরকারের এক ধরনের সহায়তামূলক একটি প্রোগ্রাম। তো যার কারণে এদের কাছ থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার সংখ্যা একেবারে নাই তাই বলবো না। তার মধ্যে আপনি ধরেন গতকালকে কর্নেল অলি আহমেদের যে রাজনৈতিক দল জয়েন করেছে, তার মহাসচিব তিনি কিন্তু ইতিমধ্যেই বিএনপিতে যোগদান করে ধানের শীষে
নির্বাচন করছেন। তো উনি ব্যক্তি একজন সেইখানে, এবং তিনি কিন্তু আগেই বলেছেন আমি আর কোনোদিন নির্বাচন করব না, রাজনীতি থেকে অবসর নিলাম। তো হঠাৎ করে তার মধ্যে একটা খায়ের জন্ম হয়েছে, যেতেই পারে, আমার কোনো আপত্তি নাই। ইভেন আপনি ধরেন আরেকটি এনসিপির কথা আমি বলি, এনসিপি জয়েন করেছে, এনসিপি যখন সিদ্ধান্ত নিয়েছে জামাতের সঙ্গে নির্বাচনে যাবে, পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা যে একটি জোটে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার সাথে সাথে পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে। এবং যারা এই কয়েকদিনে গত 1.5 বছরে যারা মিডিয়ার সম্মুখে অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত সুনামধন্য তরুণ নেতারা নেত্রীরা, সেটা কি আপনার মনে হচ্ছে যে জামাতের সঙ্গে না গিয়ে বিএনপির সঙ্গে যদি জোটভুক্ত? আমি সেটা বলবো না, বিএনপির সঙ্গে জোটে যাওয়ার জন্য কোনো আলোচনা হয়েছে আমি জানি না। অর্থাৎ এই জোটের যে প্রথম দিকের যে অবস্থাটা, এই অবস্থাটা আপনাকে তুলে ধরলাম। এবং ফ্যাসিবাদ বিরোধী পুরো আন্দোলনে অংশগ্রহণ করা কোনো রাজনৈতিক দল এইখানে উপস্থিত নেই। আর তারপরেও যেহেতু নির্বাচনের মধ্যে যত জোট হবে, যত বড় প্রতিদ্বন্দ্বিতা হবে, সেটা যদি সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা হয়, নোংরামিবিহীন প্রতিদ্বন্দ্বিতা হয়, সেটাকে আমরা স্বাগত জানাই। এবং সেটা আমি মনে করি এটা ইতিবাচক একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য এটা অত্যন্ত সুন্দর হবে, ভালো হবে। কিন্তু যদি আমরা একটু আরিফুর রহমান তুহিনের কাছে যেতে চাই, যে আপনি যেমন বলছিলেন যে নারী নেত্রীদের একটা পদত্যাগের যে বিষয়, সেটা গত কয়েকদিন ধরে আসলে আলোচনায় আছে। এটা আসলে কেন হলো? মানে আপনারা জোটভুক্ত হওয়ার পরেই কেন নারীরা চলে যাচ্ছে? ধন্যবাদ। তার আগে আপনার ভাইয়ের সাথে একটু এক বিষয়ে যুক্ত করে বলি যে জিয়াউর রহমানের যে বহুদলীয় গণতন্ত্রের যে বিএনপিটা ছিল, এখন মনে হচ্ছে যে বিএনপি বহুদলকে গ্রাস করে ফেলতেছে। হ্যাঁ, যে জোটের নামে যেটা করছেন ওনারা, অন্য দলগুলোকে 4-5টা দল বিলুপ্তি ঘোষণা করে নিজেকে বিএনপিকে নিয়ে আসতেছে, নিয়ে এসে তার দলে নিয়ে বসছে। অর্থাৎ এটাকে আপনি বলতে পারেন যে ওই যে আমরা পুঁজিবাদের ক্ষেত্রে দেখি না, যে মানে বড় ছোট প্রতিষ্ঠানগুলোকে সবগুলো গিলে ফেলে নিজের কাছে নিয়ে যায়, নিজের পেটে ফেলে ফতে ওঠে, এটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা বাংলাদেশের জন্য খুবই ইন ফিউচারের বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। কারণ উনিও যেটা বলতেছেন, সাপোজ যারা ওনার দলে যোগ দিছেন দলকে বিলুপ্ত ঘোষণা করে, মানে এটা নজিরবিহীন ঘটনা, বাংলাদেশের হিস্ট্রিতে কখনো, ওয়ার্ল্ডেও কখনো ঘটে নাই যে 7-8টা দল নিজেকে বিলুপ্ত ঘোষণা করছে। এরা প্রত্যেকেই পরিচিত মুখ, কিন্তু এদেরকে এমন একটা জায়গায় এনে রাখা হয়েছে যে তুমি হয় আমার দলে যোগ দাও, নাহলে তুমি নাই। আর একটা বিষয় যে নজিরবিহীন যেটা পদত্যাগের বিষয়টা বললেন, কর্নেল অলি সাহেব কিন্তু জিয়াউর রহমানের সবথেকে ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, অন্যতম ঘনিষ্ঠ। কর্নেল অলি সাহেবও কিন্তু জোটকে কেন্দ্র করেই সে বিএনপি ছেড়ে চলে আসছিল। হ্যাঁ, আমাদের দল থেকে অবশ্যই তাসনিম যারা একজন আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন, তিনি পদত্যাগ করছেন। উনি পশ্চিমা বিশ্বে পড়াশোনা করছেন, ওনার গণতান্ত্রিক ধারণা উনি বাস্তব দেখছেন, যেটা আমরা দেখি নাই, যে গণতান্ত্রিক ধারণায় আপনার ভিন্নমত থাকবে কিন্তু দলীয় সিদ্ধান্তকে মেনে নিতে হবে। কিন্তু নারীরা যে পদত্যাগ করছে, লেট মি ফিনিশ, এটা কি আসলে জামাত যে কোনো নারীদের? আমার কথাটা দুটো বিষয়। একটা বিষয় বহুদলীয় গণতন্ত্র, আপনি যদি গণতন্ত্র বলেন তার মানে কি আমাদের 3 জনের মত থাকবে, আপনারা 2 জন একমত হয়েছেন, আমি ভিন্ন মত আছি, আমার নোট অফ ডিসেন্ট থাকতে পারে, কিন্তু আমি যেটা বলবো সেটা বলে সেটা না মানলে আমি চলে যাব, এটা তো গণতন্ত্র না, এটাকে বড় অথরিটারিয়ান। বা আমি এটা বলতে চাই না তাসনিম যারা পশ্চিমা বিশ্বে বড় হয়েছে, তবে এটা অবশ্যই আমাদের দলের জন্য এটা একটা ধাক্কা, এবং ইনশাল্লাহ আমরা এটা কাটিয়ে উঠবো। অতীতেও এরকমের চেষ্টা করা হয়েছে, এবং এটার সাথে অন্য কারো আছে কিনা। আর আমাদের দেখেছি আমরা, হ্যাঁ, আমাদের এর থেকে যারা যেমনি দেখবেন তাসনিম যারা বাদে, তাজনিম যারা বাদে বাকি মেয়েরা তো আছে, ইলেকশনেও পার্টিসিপেট করতেছে। আমাদের এখন পর্যন্ত 7জন প্রার্থী হলো নারী প্রার্থী। তারা কি আপনি ডাক্তার মাহমুদা মিতু থেকে শুরু করে যারা আছেন, তারাও তো হলো খুবই পরিচিত মুখ পার্টিতে বা দেশের জন্য। সো 1-2জন চলে গেছেন, তাদের উচিত ছিল, তাদেরকে আমরা মিস করব, আমরা মনে করব তারা আবার ফিরে আসবে, কিন্তু তারা যেটা করছেন দলের সিদ্ধান্তকে, দলের তাদের নেতাকর্মী যারা ছিলেন, তার সহযোদ্ধা ছিলেন, তাদের সিদ্ধান্তের প্রতি সম্মান না জানিয়ে দলকে তারা খাদের কিনারায় ফেলে দিতে চেয়েছে। কেন? তাদের সাথে একটা বিএনপির সাথে একটা তারা চাইছিলেন যে তাদের কেউ, সবাই না, আমি আবারও বলতেছি, তাসনিম যারা মনে করছিলেন বিএনপির সাথে যাওয়া উচিত, এখন বিএনপির সাথে যাই নিয়ে দেখে চলে গেছে। এর সাথে বিএনপির এটাও সেই সর্বগ্রাসী অংশ কিনা যে সবাইকে গ্রাস করার, আমরা এটা মনে করতে চাই না, এবং আশা করি তাসনিম যারা তারা ভুল বুঝতে পারবে। আমরা আরও বিষয় যেমন আলোচনা করব, চট্টগ্রাম 14 আসনে দেখেছি যে আওয়ামী সংশ্লিষ্ট ব্যবসায়ী তাকে বলা হচ্ছে, তাকে আসলে বিএনপি নমিনেশন দিয়েছে। সে বিষয়ে আমরা কেন আসলে বিএনপি সেদিকে গেল সেই বিষয়ে আলোচনা করব, তবে তার আগে নিব ছোট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর।
বিরতির পর স্বাগত। আমরা ভোটের ট্রেনে আলোচনা করছি মনোনয়ন নিয়ে। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ এবং এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। রহমত ভাই, আপনার কাছে আমরা শুরুতে একটু যেতে চাই। যেমন আমরা বলছিলাম যে বেশ এটা কিন্তু আলোচনার জন্ম দিয়েছে যে চট্টগ্রাম 14 আসনে তার নাম হচ্ছে জসিম উদ্দিন, তিনি আওয়ামী সংশ্লিষ্ট ব্যবসায়ী বলা হচ্ছে, তাকে আসলে বিএনপি নমিনেশন দিয়েছে। এর মানে কি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে ব্যাপারটা সেটা কি বিএনপি করছে? মানে আমি আসলে এটার বুঝি নেই সংশ্লিষ্ট কি জিনিস, না আওয়ামী লীগের কোনো নেতা কিনা বা আওয়ামী লীগের পদধারী কেউ কিনা। বাংলাদেশে যারা ব্যবসা করবে তাদের প্রত্যেকেই কি বিএনপি করবে, জামাত করবে বা আওয়ামী লীগ করবে এরকম তো কোনো বিধান নেই। যদি তার বিরুদ্ধে স্পেসিফিক ফৌজদারি কোনো মামলা থেকে থাকে, ফ্যাসিবাদের যে অপকর্ম সেই অপকর্মের সহযোগিতার কোনো স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, তাহলে তাকে আপনি বয়কট করবেন। আওয়ামী লীগ হয়ে কি বাংলাদেশে কোনো নাগরিক থাকতে পারবে না কেউ আওয়ামী লীগ করে থাকলে? কিন্তু অর্থায়নের যে ব্যাপারগুলো সেগুলো আসলে তার সঙ্গে সংশ্লিষ্ট। অর্থায়নের অভিযোগটাও তো প্রমাণ করার বিষয় আছে। আচ্ছা, যদি অর্থায়ন অভিযোগ করে থাকে, আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে গুলিবর্ষণ হয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা, কারো বিরুদ্ধে যদি আসলে অভিযোগগুলো থাকে তাকে কি আপনারা দলে আসলে নিচ্ছেন? প্রশ্নই ওঠে না। বরং এই জাতীয় অভিযোগ থাকার পরও দলের পদধারী অনেকেই, আপনি যে জোটের কথা বললেন সেই জোটের বিভিন্ন দলে এই ধরনের অনেকেই আছে। আপনি বলতে চাইলে আমি বলে দিতে পারবো। তো ইভেন গত পার্লামেন্টের নির্বাচনে অংশগ্রহণ করেছে, ধরো গত পার্লামেন্টের মেম্বার ছিল, এনারাও এই 8 দলের বা 11 দলের যে কোনো দলে এসে তারপর তারা নির্বাচন করছে সরাসরি। সো এবং গত নির্বাচনে অংশগ্রহণ করেছে, এরকম অনেকে যোগদান করেছে যারা ফ্যাসিবাদ বিরোধী কথা বলতে বলতে মুখ দিয়ে একেবারে ফানা বের করে ফেলে। অতএব আমি মনে করি যে আওয়ামী লীগ সংশ্লিষ্ট, এটা কেউ হয়তো সস্তাভাবে মাঠে একটু গুঞ্জন তৈরি করে মজা পাওয়া যায় এই কারণে হয়তো করছে, বাট তারাও কিন্তু সংশ্লিষ্ট বলা ছাড়া অন্য কোনো বিষয় কিন্তু তার বিষয় নিয়ে আসতে পারে না। তো এটা বিএনপি অবশ্যই পর্যবেক্ষণ করে পরীক্ষা নিরীক্ষা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আরিফুর রহমান তুহিন, আপনার মাধ্যমে একটু জানতে চাই যে যেহেতু আপনাদের জোটটি হয়েছে, এর মাধ্যমে আসলে এনসিপি আমরা দেখছিলাম যে এবি পার্টির মাধ্যমে একটি জোট করেছিল এবং নতুন করে আসলে জামাতের সঙ্গে যেহেতু যুক্ত হলো, এর মাধ্যমে কতটা বেনিফিটেড হলো এনসিপি? দেখেন, আমাদের এনসিপি যে গঠন, এর উদ্দেশ্য ছিল, অন্যতম উদ্দেশ্য ছিল দেশকে রিফর্ম করা এবং সংবিধানের যে বেসিক স্ট্রাকচার আছে সেটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা যাতে ক্ষমতার ভারসাম্য থাকে এবং এ কারণে যাতে আর একটা শেখ মুজিব কিংবা আর একটা হাসিনা তৈরি না হয়। সো সেই জায়গা থেকেই কিন্তু আমাদের রাজনীতির যাত্রা এবং ঐক্যমত্য কমিশনেও এনসিপির নেতৃত্বে যে একটা বলা হয়েছিল যারা এই সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে এবং তার প্রধান বিরোধিতাই ছিল সবসময়, দেখবেন আপনি আমাদের জুলাই আন্দোলনের অন্যতম ভাতৃপ্রতিম দল জাতীয়তাবাদী দল বিএনপি। তো আমরা যখন দেখলাম যে বিএনপি ঐক্যমত্য কমিশনের সুপারিশের পরে বিএনপি না ভোটের ক্যাম্পেইন করতেছে, তারা বলতেছে যে তাদের যে 31 দফা এর বাইরে মানে সংবিধানের বেসিক স্ট্রাকচার তারা চেঞ্জ করবে না, তারা ফেসিবাদী ব্যবস্থায় ফিরে যাইতে চায়। তখন আমরা মনে করছি যে এই ভোটগুলো যদি আলাদা আলাদা বাক্সে চলে যায় তাহলে কি হবে আমাদের, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির অন্যতম এখন একটা শক্তি হয়ে দাঁড়িয়েছে সেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। ইভেন জুলাই মামলায় পরে যে জেল খাটা, মানে জুলাইয়ের গণহত্যায় মামলা জেল খাটা আমিও জুলাইয়ের পরে সেও বিএনপির মনোনয়ন পেয়েছে, আপনারা দেখবেন বাগেরহাটে একজন হিন্দু। সো তখন আমরা দেখতেছি যে বিএনপি এবং আওয়ামী লীগ মিলে আসলে এই যে মানে সংস্কার প্রক্রিয়াকে ঠেকিয়ে দিতে চাচ্ছে। আমরা তখন চিন্তা করছি যে নীতিগত জায়গা থেকে যারা আমরা ঐক্যমত্য কমিশনে যারা এক ছিলাম তাদের ভোটগুলো একটা বাক্সে পড়ুক এবং এই বাক্সে পড়ে হাবট জয়যুক্ত করে যে মৌলিক সংস্কারটা আসুক, আসলে যাতে আর একটা শেখ হাসিনা তৈরি না হয়, যাতে খালেদা জিয়াকে আরও 6 বছর জেলে না থাকতে হয়, তারেক রহমানকে 17 বছর দেশের বাইরে থাকতে না হয়, যে মা এই যে তারেক রহমান দেশে আসলো তার মাকে সে জড়িয়ে ধরতে পারতেছে না, এর থেকে হাহাকার তো নাই। সো সেগুলো যাতে না হয়, কোনো শরীফ ওসমান হাদি যাতে খুন না হতে হয়, আবু সাইদ মুগ্ধর মতো অসংখ্য শহীদ গুম খুন না হতে হয়, এই জন্য আমরা ওই সংস্কারটা চাচ্ছিলাম। বিএনপি এটার বিরোধিতা করার কারণেই আমরা জাতির স্বার্থে দেশের স্বার্থে আমরা এই জোটটা করছি এবং এখানে কিন্তু যার যার নীতিগত জায়গা আলাদা। আমার পার্টির যে স্ট্রাকচার, আমরা একটা সেন্ট্রিক পার্টি, মধ্যমপন্থী, আমার মতো করেই আমার ইডিওলজি প্রচার করব, জামাতেরটা করবে, মামুনুল হক সাহেব ভাইয়ের আরেকটা কথা আমি একটু তীব্রভাবে প্রতিবাদ জানাই। উনি বলতেছেন
শুধু যে মামুনুল হকের হিস্ট্রিটাই দেখেন যে সে গত 3-4 বছরে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, উনি বলছেন নাকি এরা কেউ আন্দোলনে ছিলেন না, ইভেন ওনাদেরই জোট সঙ্গী ছিলেন জামাত। তো যে আন্দোলনটা বিএনপি করছে ওই জোটের অংশ হিসেবে তো জামাতেরও একই আন্দোলন, এবং ওনারা ভুলে যান আসলে, হ্যাঁ কেন জানি অল্পের মধ্যে ভুলে যান। তেমনি আমরা 6 আগস্ট থেকে দেখতে পাচ্ছি যে বিএনপি ভুলে গেছে তাদের উপর যে আওয়ামী লীগ জুলুম নির্যাতন করছে, তারা একাংশ চাঁদাবাজিতে লেগে গেল, একাংশ হলো মানে সেই পুরাতন ব্যবস্থায় ফিরে যেতে চাইলো। তো সবকিছু মিলে আমরা বিশ্বাস করি নতুন যে জোট, এই জোট আমাদের জোটের মূল মন্ত্র মানে এটাকেই থাকবে যে একটা দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ। যেহেতু বিএনপিকে আমরা অফার করছিলাম যে তোমরা আসো সংস্কারকে বাস্তবায়ন করি, তারা যেহেতু আসে না এবং এটাই জামাত সহ তার সমমনা রাজনৈতিক দলগুলো রাজি হয়েছে যে হ্যাঁ ঐক্যমত্য কমিশনের সুপারিশকে আমরা বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ দিব। আমরা বিশ্বাস করি এই জোট আসার পরে অর্থাৎ একটা নতুন জাগরণ সৃষ্টি হয়েছে এবং ইনশাল্লাহ আমরা ক্ষমতায় গিয়ে এবং গণভোটকে হা জয়যুক্ত করে একটা নতুন বাংলাদেশ দিব যেখানে আর কোনো স্বৈরাচার ফিরবে না। অর্থাৎ আপনারা গণভোট হ্যাঁ বলেন। ছোট করে একটু নাসির ভাইয়ের কাছে জানতে চাই যে আপনারা কি না ভোটের পক্ষের দিকে যাচ্ছেন? ছোট করে একটু জানতে চাই। না ভোটের ক্যাম্পেইন এইটা কোথায় হয়েছে এটা আমার একটু জানতে হবে। এই জিনিসটা গত কয়েকদিন যাবত কয়েকজন মিলে এটা মোটামুটি প্রচার করতেছে, আমি কোথাও দেখি নাই বিএনপির পক্ষ থেকে না ভোটের ক্যাম্পেইন। দ্বিতীয়ত সংস্কারের কথা যারা বলছেন তারা সংস্কারের কোন অংশটা মানেন আর মানেন না এটা কিন্তু সাধারণ জনগণকে বুঝাইতে হবে। এবং সংস্কার কথা যারা বলছেন তারা গত 10 বছর, ছোট ভাই আমার সহকর্মী তিনি যথার্থই বলেছেন যে আওয়ামী জামাত বিএনপির সঙ্গে এক সময় ছিল। আমি বলেছি গত 10 বছরে তারা ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রকাশ্য আন্দোলনের শরিক। আমরা একেবারে শেষ পর্যায়ে আবু নাসের, মোহাম্মদ রহমতুল্লাহ এবং আরিফুর রহমান তুহিন, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো আমরা ভোটের ট্রেন শেষ করছি। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভকামনা।